sir, I am very scared, my CT value is 22, so maybe আমি তো বাঁচবো না মনে হচ্ছে। হার্ট এমনি বেশি কাজ করতে শুরু করে and then starts failing and it starts getting arrhythmia or খানি MI হতে পারে, acute coronary syndrome হতে পারে, এসব হতে পারে। ম্যাক্সিমাম মোর্টালিটি যে হচ্ছে কোভিড মধ্যে, ইট ইজ বেসিক্যালি সাইটোকাইন স্টর্ম ইজ রেসপন্সিবল। নমস্কার, দ্য ওয়ার্ল্ড গুড হেলথে আপনাদের স্বাগত। আজকে আমরা কথা বলবো এই যে কোভিডের সেকেন্ড ওয়েভ, যেটা আমরা সবাই কোনো না কোনোভাবে সার্ভাইভ করছি। কেউ অলরেডি এই অসুখটাতে আক্রান্ত হয়েছি, কেউ হয়নি, কেউ ভয় পাচ্ছি। সকলের জন্য একটা আলোচনা, এবং বিশেষ করে যারা হার্টের কোনো অসুখে ভুগছেন বা সম্ভাবনা রয়েছেন, অর্থাৎ হার্ট নিয়ে যারা একটু বেশি চিন্তিত। এই আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন ডিরেক্টর অফ ক্যাথ ল্যাব, মেডিকা হসপিটালের সিনিয়র কার্ডিওলজিস্ট ডক্টর দিলীপ কুমার। নমস্কার স্যার। প্রথমেই যে প্রশ্নটা আপনাকে করতে চাই, যে সারা পৃথিবীতে এখন কোভিডের সেকেন্ড ওয়েভ চলছে, ভারতবর্ষ তাতে টালমাটাল অবস্থা, এবং আমাদের রাজ্যেও আমরা প্রত্যেক দিন খবর পাচ্ছি যে নানা রকম খারাপ কিছু। তো এই পরিস্থিতিতে আপনি যদি একটু আমাদের বলেন যে ট্রান্সমিশনটা কিভাবে হচ্ছে। মানে অনেকেই খুব কনফিউজ যে আমি কি কি করলে ট্রান্সমিশন থেকে বাঁচবো, আবার অনেকে ভাবছেন আমার থেকে ছড়াবে না। তো তারা ঠিক কিভাবে নিজেদেরকে প্রস্তুত করবেন এই কোভিডের সেকেন্ড ওয়েভে? It is a very uncertain and difficult times. We are seeing severe devastation in this COVID-2, I think, second wave of pandemic. এটা খুবই জেনুইন কোয়েশ্চেন। তোমার ফার্স্ট কোয়েশ্চেন ইজ ভেরি জেনুইন অ্যান্ড রাইট অন দ্য স্পট। কি আমরা কীভাবে বুঝবো কি আমরা ট্রান্সমিট করছি ইনফেকশন? যদি কারো এসিমটোম্যাটিক কোভিড হচ্ছে, সেটা মাইল্ড সোর থ্রোট হলো, কোভিড আছে কি আছে না বোঝা যাচ্ছে না, তো হাউ ওয়ান ইজ ক্যান বি শিওর দ্যাট হি ইজ ট্রান্সমিটিং, অর হাউ one can be sure that he can get infected? Anyone who has a fever or symptoms before the onset of symptoms, 2 days before the onset of symptoms to roughly around 8 to 10 days, যখন আপনার জ্বর হলো অথবা সোর থ্রোট হলো, from there 2 days prior and then 8 to 10 days later, 10 to 12 days you can transmit the infection. So these are most vulnerable times. Then what should be the way we should look at ki amra transmission আমরা রুখতে পারবো? We should behave as if ki everyone can transmit and everyone can get transmitted. সকলকে সকলের জন্য সতর্ক থাকতে হবে। So this is in this second wave of pandemic we have to be very careful. Everyone feel that any moment he can transmit and any moment he can transmit, get infection. So the mask and hygiene and use of sanitizer, it has to be a kind of what we call COVID appropriate behavior করতে হবে। একদমই তাই। আর আপনি কি বলবেন যে যেটা এক্ষুনি বলছিলেন যে কারোর একটু গলা ব্যথা হচ্ছে, অস্বস্তি হচ্ছে, টেস্টটা কখন করানো জরুরি? যখন আপনার ফিভার হচ্ছে অ্যান্ড তখন আপনি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করতে পারেন অথবা RT-PCR করতে পারেন। আই ওয়ান্ট টু এমফেসাইজ হিয়ার कि अनेक लोग एक टेस्ट कर लें एंटीजन टेस्ट पॉजिटिव, देन दे अगेन गो फॉर RT-PCR. So yes, so unnecessarily it is a burden to our the entire laboratory. We have got 2,500 testing centers in India, okay, and the capacity of RT-PCR is 15 lakhs per day, right? And that too if all these technicians, they work 3 shifts. So if somebody is doing 2 or 3 time tests, and it is not going to work, right? So एक बार पॉजिटिव আসলেই আপনাকে পজিটিভ মানতে হবে, and then you should seek consultation with an physician or a COVID expert. Right. আমরা শুনছিলাম ICMR একটা গাইডলাইন জারি করেছে, এই টেস্ট কারা করবে বা কারা করবে না। স্যার সেটা যদি একটু সহজ করে বলে দেন। ডেফিনেটলি, যদি আপনার কোভিড পজিটিভ হচ্ছে, RT-PCR একবার পজিটিভ হলো দুবারা করতে হবে না। ইফ ইউ আর অ্যাসিম্পটোম্যাটিক, আফটার 14 days you can, or maximum 19 days you can start working. And if someone is admitted also, the ICMR clearly tells ki repeat PCR now করা যেতে পারে, and it is not mandatory. মানে 14 দিন থেকে 19 দিনের মধ্যে আইসোলেশন থাকলেই you are okay. আইসোলেশনে থাকলে সে কিওর হয়ে যাচ্ছে সাধারণত, ফার্দার আর টেস্ট না করালেও চলবে। স্যার এরপরে যেটা জিজ্ঞেস করবো, যারা আমরা টেস্টের রিপোর্ট পাচ্ছি টেস্ট করার পর, সেখানে একটা সিটি ভ্যালু দেখতে পাচ্ছি, আর সেই সিটি ভ্যালুটা কত হচ্ছে তার উপর ডিপেন্ড করছে ভাইরাল লোড। তো এটা যদি আপনি একটুখানি আমাদের দর্শকদের এক্সপ্লেইন করেন। খুবই পার্টিনেন্ট কোয়েশ্চেন। অনেকবার আমরা পেশেন্টগুলো, ভালো পেশেন্টগুলো ফোন করছে, স্যার আই এম ভেরি স্কেয়ার্ড, মাই সিটি ভ্যালু ইজ
22, so maybe আমি তো বাঁচবো না মনে হচ্ছে। সো দেয়ার আর টু সিটি ভ্যালুজ, একটা আমরা সিটি স্ক্যান চেস্ট যখন করি তখন আমরা একটু ভ্যালু দিই 20/24, 22/24, 8/24, অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে আমরা আরটিপিসিআর করি তারা সিটি ভ্যালু হয়, দ্যাট ইজ এন্টায়ারলি ডিফারেন্ট। দ্যাট ইজ পিসিআর মিনস আমরা ভাইরাসকে অ্যাম্পলিফাই করি and then we want to multiply so that we can detect it and isolate it. So number of cycles we are multiplying it আচ্ছা, and then we are able to detect ওটা বলছে সিটি ভ্যালু। তো সেই ভ্যালুটা যত কম হবে তার মানে কত ভাইরাল লোড বেশি আছে, যেটা কি you are magnifying or multiplying only 3 times 4 times কম amplified cycles হচ্ছে। and then you are able to isolate the virus. Right. It means the viral load is very high. ওকে স্যার, এখন এই সেকেন্ড ওয়েভে একটা নতুন কথা আমরা শিখছি যে ভাইরাস ইনফেকশন হওয়ার কিছুদিন পরে সাইটোকাইন স্টর্ম হচ্ছে, শরীরের মধ্যে সাইটোকাইন স্টর্ম হচ্ছে, যেটার জন্য বলছে বাড়াবাড়ি হচ্ছে, অনেক সময় অসুবিধা হচ্ছে। এটা কি এবং এটা কিভাবে বুঝবো? ম্যাক্সিমাম মোর্টালিটি যে হচ্ছে কোভিড মধ্যে, ইট ইজ বেসিক্যালি সাইটোকাইন স্টর্ম ইজ রেসপন্সিবল। সো এটা খুবই জেনুইন জানার লোককে সাইটোকাইন স্টর্ম কি আসলে অ্যান্ড হোয়াট এক্স্যাক্টলি ইট মিনস। তো যখন কোভিড শরীরে করোনা ভাইরাস যাচ্ছে, দেন উই আর গেটিং কোভিড ডিজিজ, দেন লট অফ ইঞ্জুরি হ্যাপেন্স বিকজ অফ ইমিউন রেসপন্স অ্যান্ড দেন ইনফ্লেমেটরি মার্কার্স যে আমরা শরীরে স্টিমুলেট হয়ে আমরা পাই, ইনফ্লেমেটরি মার্কার্স ইফ ইট ইজ ভেরি হাই, it means there is a cytokine storm is happening. So basically जब patient है लगातार 5 days 6 days high fever आसছে, you indicate that cytokine storm is going on. If someone is having a high markers like CRP बोली, हमरा D dimer बोली, ferritin बोली, interleukin 6 बोली, so the high grade fever with symptoms, saturation going down, and then these markers if it is very high, they tell a very bad prognosis. So এই জন্য এই সব পেশেন্টকে as early as possible we should start treatment. As early as we see that these markers are very high, patient's fever is continuously coming with high grade more than 5-6 days, then we should go out with the steroid therapy. We can go out with considering moderate disease, we can go with remdesivir যদি আমরা अवेलेबल হয়, হাসপাতালে ভর্তি করাই মনে হয় বেটার। ওকে ওকে, ফলে দেরি না করে সাইটোকাইন স্টর্ম খুব শক্তপোক্ত হয়ে শরীরে গেড়ে বসার আগে মনে হয় হাসপাতালে ভর্তি করতে পারলে সেটা খুবই ভালো হবে রোগীর জন্য। স্যার, আপনি কথা বলার সময় যে বললেন যে যেগুলো খুব বেশি সিমটম দিচ্ছে, তো সেখানে একটা কথা বলছিলেন রেড ফ্ল্যাগ সাইন, কথা বলার আগে আপনি বলছিলেন, তো রেড ফ্ল্যাগ সাইন আমরা কোনগুলোকে বুঝবো? এটা খুবই ইম্পর্টেন্ট, এভরিওয়ান শুড নো ইট কি বেসিক্যালি অ্যালার্মিং সাইন্স আর রেড ফ্ল্যাগ সাইন্স কাকে বলে আমরা। তো কিছু লোক আমরা বুঝে গেছি কি উই আর কোভিড পজিটিভ পেশেন্টস, অ্যাজ উই হ্যাড ফিভার অ্যান্ড অ্যান্টিজেন করলাম, আরটিপিসিআর করলাম, বাট উই আর ওকে, দুদিন জ্বর আসলো, এখন ঠিক আছি, বাড়িতে আছি। অ্যান্ড দিস ইজ ম্যান্ডেটরি, আই টেল ইউ দিস ম্যান্ডেটরি টু হ্যাভ আ স্যাচুরেশন অক্সিমেট্রি উইথ everyone who is having a যাতে রেগুলার মনিটর করতে পারেন পেশেন্ট, at least you can see আপনার কত অক্সিজেন স্যাচুরেশন আছে। then some person is sitting at home, self isolation এ আছে, but he is monitoring his saturation oximetry দিয়ে করে। so red flag signs বলি কি পেশেন্ট ঠিক আছে, কিন্তু suddenly he see that his saturation is 96 and after or 97, নেক্সট ডে দেখছে কি এটা 3 কমে গেছে, মোর দেন 3 কমে গেছে, 94 এসে গেছে, or less than 94 আমরা বলি alarming, but from 97 to 94, even if it is 94 it is alarming. So red flag sign, একদিনে 3টে ধাপ নেমে যাওয়াটা অ্যালার্মিং। and then if the patient is having fever continuous more than 5 days চলে যাচ্ছে, আচ্ছা আমরা একটা জিনিস করি বলি আমরা 6 মিনিট ওয়াক টেস্ট। ওকে, 6 মিনিট মানুষ এরকমই আরামসে স্ট্রল করছে, just morning relaxed walking, not morning, every time, anytime he is walking for 6 minutes, and before he starts walking saturation deklo, tarpore after the walking he completes 6 minutes, he sees saturation again more than 3 drop, or it is coming less than 92 or 94, it indicates it's a red flag sign. Matlab ki before you are landing up with severe problem, you are making somehow that you are knowing things, then you can টার্ন ওয়ার্স। তো এখান থেকে আপনাকে থাকতে হবে সব সময়। এই যে সাইনগুলোর কথা স্যার বললেন সেটা মাথায় রাখা খুব জরুরি যে ঠিক কখন রোগী বিপদ সীমা অতিক্রম করছেন কি করছেন না। স্যার, এই স্যাচুরেশন কমে যাওয়ার প্রসঙ্গেই বলি, এখন আমরা সবাই শুনতে পাচ্ছি প্রোনিং পশ্চারটার কথা, ইনফ্যাক্ট আমি নিজে খুব উপকার পেয়েছি এটা করে। হ্যাঁ, স্যাচুরেশন যখন কমে যাচ্ছে, তো এটা যদি একটু বুঝিয়ে বলেন। এটা ডাবল এজেড সোর্ড হতে পারে,
এটা প্রোনিং sometimes you feel কি প্রোনিং অনেক কাজ করে then because dependent part of lungs they starts working আপনি যে প্রোন হবেন then with pressure it gets collapsed ওকে ওটা হবে না কোল্যাপস করবে না দেখতে আপনার এরেশন বেড়ে যাবে and then oxygen saturation will বাড়বে usually go more than 2 to 3%. So if it is 90-92 it will go 94 more than 95. ওকে So with pillow you just prone and ulto the prone position if you lie down then it can increase. Okay. But it can be dangerous sometimes also. You rely more on prone even if your saturation is 88 87 you are trying to prone and survive it can backfire. ইট ক্যান বি রিস্কি So it is obviously it is very useful but there are some limitations. You have to be careful about your saturation. Okay. After proning if it is still more than less than 92 93 you should be seeking a medical attention. ওকে ওকে এই যে কোভিডের সেকেন্ড ওয়েভ এতে আমরা প্রচুর এরকম কেসেস শুনতে পাচ্ছি আপনারা তো নিশ্চয়ই পাবেন যে স্যাচুরেশন ফল করতে করতে আচমকা হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে রোগীর এবং সেটা অনেক সময় খুব কম বয়সেও হচ্ছে হয়তো কোনো কোমরবিডিটি নেই হার্টের অসুখ নেই বাট দে কান্ট সার্ভাইভ এটা কেন হচ্ছে স্যার যদি একটু বুঝিয়ে বলেন COVID मध्ये cardiac involvement it is basically it is majority of the times it is secondary মানে শরীরে হাইপক্সিয়া হচ্ছে lungs involvement হচ্ছে and then the major responsibility of distribution of oxygen is cardiac heart's responsibility. তো heart এমনি বেশি কাজ করতে শুরু করে and then starts failing and it starts getting arrhythmia or খানি MI হতে পারে acute coronary syndrome হতে পারে এসব হতে পারে and then COVID is also a procoagulant physiology যেখানে clotting বেশি হতে পারে আর এটার সঙ্গে বয়সের কোনো সম্পর্ক নেই মানে এই যে কম বয়সী প্রচুর খবর পাওয়া যাচ্ছে যেটা খুবই স্কেরি আর কি যে 20 25 30 বছরের দেখুন ছেলেমেয়েরা এটা this is a testimony that vaccines are working. ওকে রাইট Maximum large chunk of elderly population they are vaccinated now. So this time in second wave we are getting to see a lot of younger patients getting আচ্ছা involved. এটা So that is the main reason. That is the main ওকে reason. যেহেতু বয়স্কদের একটা বড় অংশ ভ্যাকসিনেটেড হয়ে গেছেন ইয়াংরা আক্রান্ত হচ্ছেন বেশি এটা স্যার বলছেন এটা একটা ব্যাখ্যা স্যার ভ্যাকসিনের কথা যখন এলো তখন ভ্যাকসিন নেওয়ার পরে কিছু হার্টের সমস্যা হচ্ছে রোগীদের এরকম কিছু জিনিস কি শোনা যাচ্ছে বা এটা খুবই কম মাত্রা হয় and it is a very kind of unlikely and rare side effects but definitely no one can say কি হয় না especially females elderly females এর বেশি চান্স থাকে and this happens because যে আমরা ভেক্টর ইউজ করি ভেক্টর বেসড যে আমরা ভ্যাকসিন হয় ওখানে অ্যাডেনোভাইরাস ভেক্টর দিয়ে ইউজ হয় ওখানে এটা ইমিউন রেসপন্স হয় কাজ করে এরকম হচ্ছে and it has been seen with Johnson vaccine and with this Astra vaccine Covishield but it is very rare এটা আমরা বলি vaccine induced thrombocytopenia ওখানে ইমিউন রেসপন্স হয় thrombocytopenia হয়ে যায় and then it also lead to clotting and bleeding so it can happen but it is very rare. সমস্যা হতে পারে বাট সেটা খুবই বিরল স্যার যেটা বারবার নিশ্চিত করছেন মানে না হওয়ার সম্ভাবনাই বেশি এবং এটা কোনো যুক্তি নয় ভ্যাকসিন না নেওয়ার যদি সমস্যা হয়েও থাকে সেটা খুবই সামান্য কেসেস পাওয়া যাচ্ছে বাট ভ্যাকসিন সকলেই নেন একটা কথা বলবো যে যারা হার্টের পেশেন্ট কিন্তু কোভিড হয়েছে বাড়িতে রয়েছেন আইসোলেশনে হোম আইসোলেশনে তাদের এক্সট্রা কেয়ার কি হবে কেয়ার করতে হবে ইট হ্যাজ টু বি ইউজুয়াল কেয়ার বাট হি হ্যাজ টু কন্টিনিউ হিজ মেডিসিনস উনি স্ট্যাটিন খাচ্ছেন তো খাবেন অ্যান্টিহাইপারটেনসিভ নিচ্ছিলেন তো নেবেন যেটা অ্যাসপিরিন নিচ্ছিলেন তো উনি নেবেন and then রেগুলার ওষুধ চলতে থাকবে they have to maintain more stringent isolation and they have to be careful red flag signs ওনাকে আগে বুঝে রাখতে হয় so the same thing but they have to continue their medicines that is my advice to them. ওকে আমাদের সময় শেষের দিকে আমরা লাস্ট প্রশ্নে যাব স্যারের কাছে যে স্যার অলরেডি আমরা সেকেন্ড ওয়েভের মধ্যে দিয়ে চলছি শুনছি এরপর থার্ড ওয়েভ আসবে এটা শেষ কবে আমরা কেউ জানি না I think pandemic যখন আসে ওটা মাল্টিপল ওয়েভে আসে আমাদের এটার সাথে নিয়ে আরো অনেকগুলো বছর থাকতে হবে hopefully third wave will not be that severe and that bad তো but we also did not expect কি সেকেন্ড ওয়েভ অত খারাপ হবে but last যখন আমরা প্যান্ডেমিক গুলো দেখেছি সেকেন্ড ওয়েভ where always it is seen to be very fatal. আচ্ছা So we are going through that phase and I believe it is the most difficult time for all of us and I wish we all get through this period দেখা যাক হ্যাঁ স্যার যেটা বলছিলেন খুব
খুব খারাপ সময় আমরা পার করছি, হয়তো বা এই মহামারীর সবচেয়ে খারাপ সময়টা হতে পারে, কারণ থার্ড ওয়েভ অতটা সিভিয়ার না হলেও হতে পারে, কিন্তু আবার একই সঙ্গে বলা কিছুই যায় না সেটাও বুঝতে পারছি। ফলে আশা হারালে চলবে না, লড়াইটা করতে হবে এবং সেই লড়াইয়ে যা যা জরুরি তাতে মাস্ক থেকে শুরু করে পরিচ্ছন্নতা থেকে শুরু করে সব কিছু বজায় রাখতে হবে। ভ্যাকসিনেটেড যত তাড়াতাড়ি বেশি সংখ্যক মানুষ হবেন তত তাড়াতাড়ি আমরা এই মহামারীকে অতিক্রম করতে পারবো। ফলে একটা ভালো সময়ের জন্য আমরা অপেক্ষা করতে পারি, এই সময়টাকে আরও শক্ত হাতে ফাইট করতে পারি। দ্য ওয়ার্ল্ড গুড হেলথে সবাইকে শুভেচ্ছা জানালাম, ভালো থাকবেন। তিয়াস।